এটা উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয়টা করেছি, ব্যয়টা করেছি মানে যেহেতু সিলেবাসের চাপ আছে এখন বুঝতেই পারছিস, এগুলো একটু তাড়াতাড়ি করেই পড়ানো হয়েছে, যেটুকু দরকার সেটুকু পুড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানের আয়। Revenue of a farm. কি জিনিস খুব সহজ, একটা উৎপাদন প্রতিষ্ঠান সে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করে যে পরিমাণ বাজার থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করে সেটাই হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানের আয়। বুঝতে পারলাম? একটা উৎপাদন প্রতিষ্ঠান কোনো উৎপাদন বিক্রি করে যতটা পরিমাণ যতটা পরিমাণ উপার্জন করে সেটাই হচ্ছে সেই উৎপাদন প্রতিষ্ঠানের আয়, বা সেটাই সেই উৎপাদন প্রতিষ্ঠানের মোট আয়। ঠিক আছে, তো মোট আয় এর ইংরেজিতে বলে টোটাল রেভিনিউ বা টিআর। তাহলে টিআরটা কি? টিআরটা হচ্ছে, ধর কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠান কোনো একটা জিনিস সে যখন বাজারে বিক্রি করে তখন সেই জিনিসটার প্রতি এককের দাম হচ্ছে 5 টাকা। এক একটা এককের দাম হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এবং সেই উৎপাদন প্রতিষ্ঠান হয়তো বাজারে 1000 একক বিক্রি করলো, এক এককের দাম 5 টাকা, বিক্রি করলো 1000 একক। ঠিক আছে, তাহলে উৎপাদন প্রতিষ্ঠান বাজার থেকে কতটা উপার্জন করলো? 1000 টাকা। তাহলে 5 × 1000, তাই তো, সমান 5000 টাকা সে উপার্জন করলো। রাইট, বুঝতে পেরেছি? তাহলে যদি আমি এবার এই দামটাকে বলি পি, এবং এই উৎপাদনের যতটা পরিমাণ সেই উৎপাদন এবং বিক্রি করেছে তাকে যদি আমি বলি কিউ, ঠিক আছে, তাহলে উৎপাদন প্রতিষ্ঠানের মোট আয় হবে পি ইনটু কিউ। উৎপাদন প্রতিষ্ঠানের মোট আয় বা টিআর, সেটাকে আমি বলতে পারি পি ইনটু কিউ। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে যে ধারণাটার দিকে আমাদেরকে নজর দিতে হয় সেটা হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানের গড় আয়, বা ইংরেজিতে বলে অ্যাভারেজ রেভিনিউ। সংক্ষেপে এআর। এআর মানে কি? এআর মানে হচ্ছে প্রতি একক উৎপাদন করে সে উৎপাদনের জন্য সে কতটা আয় হচ্ছে। কি বললাম? প্রতি একক উৎপাদন করে সে কতটা আয় করছে। ঠিক আছে, খুব সহজ উদাহরণ থেকে দেখ, আমার 1 এককের দাম কত ছিল? 5 টাকা। তাহলে 1 একক উৎপাদনের জন্য সে আয় কত হবে? 5 টাকায় আয় হবে। তাহলে আসলে এআর যেটা বা গড় আয় যেটা, সেটা কিন্তু দ্রব্যের দাম ছাড়া অন্য কিছু নয়। দ্রব্যের দামটাই হচ্ছে তার গড় আয়। আমরা ওটাকে অন্যভাবে আয়ভাবে দেখতে পারি। সেটা কি? কি বলছি? 1 এককের আয়ের জন্য কতটা, 1 একক উৎপাদনের জন্য কতটা আয় হচ্ছে, তাই তো? তাহলে 1 একক আয়ের জন্য উৎপাদন মানে হচ্ছে মোট আয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি গড় আয় পাবো। মোট আয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি গড় আয় পাবো। তখন মোট আয় মানে কি? টিআর মানে হচ্ছে পি ইনটু কিউ, তাকে যদি কিউ দিয়ে ভাগ করে দিই তার মানে সমান পি। হয়েছে? তার মানে গড় আয় অন্য কিছুই নয়, সেটা হচ্ছে বাজার দাম। হয়েছে? বুঝতে পেরেছিস? বেশ। তারপরে যে ধারণাটা আমাদেরকে নিয়ে আসতে হয় সেটা হচ্ছে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। ইংরেজিতে বলে এমআর। কি জিনিস মার্জিনাল রেভিনিউ? 1 একক
অতিরিক্ত উৎপাদন থেকে অতিরিক্ত যে আয় সেটাই হচ্ছে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। কি বললাম? 1 একক অতিরিক্ত উৎপাদন থেকে অতিরিক্ত যে আয় সেটাই হচ্ছে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। কিরকম? ধর যখন ধরা যাক দাম, আমি একটা চার্ট করছি, দাম, উৎপাদন, মোট আয় বা টিআর। 5 টাকা দাম, উৎপাদন করছিল 1000 একক, ঠিক আছে? উৎপাদন করছিল 1000 একক, তাহলে তার মোট আয় কত হচ্ছিল? 5000 টাকা, ঠিক আছে? দামটার পরিবর্তন হলো না, আমি ধরে নিলাম বাজারে দামের পরিবর্তন হচ্ছে না, বাজারের দামটা অপরিবর্তিত আছে। আমরা পরবর্তীকালে এমন একটা বাজারের ধারণা নিয়ে আসবো যে বাজারের দামটা পরিবর্তন হয় না, ওরকম নয়, কিন্তু এই পরিবর্তনের উপরে উৎপাদকের কোনো হাত থাকে না। বাজার উৎপাদক ইচ্ছে করলেই বাজারের দামের পরিবর্তন ঘটাতে পারবে না, তাহলে তার কাছে দামটা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? ধরা যাক তার কাছে দামটা 5 টাকায় রইল, কিন্তু সে উৎপাদনের পরিমাণটাকে বাড়িয়ে 1500 একক করলো, ঠিক আছে? তাহলে তার মোট আয় কত হলো? 7500 টাকা হয়েছে। তাহলে মোট আয়ের যে পরিবর্তন সেটা কত? মোট আয়ের 500 টাকা, 7500 টাকা থেকে 5000 টাকা বাদ, তার মানে মোট আয়ের পরিবর্তনকে আমি বলতে পারি ডেল্টা টিআর, সেটা হচ্ছে 2500 টাকা হয়েছে। আর মোট উৎপাদনের পরিবর্তন, এটাকে যদি আমি বলি ডেল্টা কিউ, সেটা কত? 500 একক, ঠিক আছে? কি করে পাওয়া যাচ্ছে? পরিবর্তিত হয়ে যেটা হয়েছে সেটা থেকে আগে যেটা ছিল সেটা বাদ দিলে ডেল্টা টিআর পাওয়া গেল। পরিবর্তিত হয়ে হয়েছে 1500, আগে ছিল 1000, 1500 থেকে 1000 বাদ দিলে 500 টাকা পাওয়া, 500 একক পাওয়া গেল, তাহলে ডেল্টা কিউ হচ্ছে 500 একক, ঠিক আছে? তাহলে আমি যখন প্রান্তিক আয় পড়াচ্ছি, প্রান্তিক আয় আমি কি বলেছিলাম? 1 একক অতিরিক্ত উৎপাদনের জন্য অতিরিক্ত আয়, তাই তো? তাহলে এখানে ডেল্টা মানে 500 একক অতিরিক্ত উৎপাদনের জন্য অতিরিক্ত আয় 2500 টাকা, তাই তো? 500 একক অতিরিক্ত উৎপাদনের জন্য অতিরিক্ত আয় কত? 2500 টাকা, ঠিক আছে? তাহলে 1 একক অতিরিক্ত উৎপাদনের জন্য অতিরিক্ত আয় হচ্ছে 2500 কে 500 দিয়ে ভাগ, ঠিক আছে? বুঝতে পেরেছি? যা হয় তাই, এটা কাটাকুটি করলে তোর 5 হবে, তাহলে আমার অতিরিক্ত আয় হচ্ছে 5 টাকা, তাহলে মার্জিনাল রেভিনিউ এখানে হচ্ছে 5 টাকা। তার মানে আমি কি করলাম? আমি ডেল্টা টিআর কে ডেল্টা কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, অর্থাৎ মোট আয়ের পরিবর্তন তাকে মোট উৎপাদনের পরিবর্তন দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি না? প্রান্তিক আয়। বোঝা গেছে? ঠিক আছে তো?
ঠিক আছে তো? মুছে দেবো? লেখা হয়েছে রে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মুছে দিই? তোদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী পড়াচ্ছি। এবার আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে এই যে আয় রেখা, সেই আয় রেখাগুলোর আকৃতি কেমন হয় সেটাকে দেখা। ঠিক, এই আয় রেখাগুলোর আকৃতি কেমন হয় সেটা দেখার আগে আমি প্রথমেই ধরে নেব, যেটা আমি এর আগেও তোদেরকে বললাম, যে উৎপাদন প্রতিষ্ঠান এমন একটা বাজারে তাদের উৎপাদনটাকে বিক্রি করছে যে বাজারে দামের ওপর উৎপাদন প্রতিষ্ঠানের কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ সে বাজার দামকে নিয়ন্ত্রণ করতে পারছে না, বাজার দাম বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। তাহলে তার কাছে, উৎপাদন প্রতিষ্ঠানের কাছে বাজার দামটা অপরিবর্তনশীল বা স্থির, এটা আমি ধরে নেবো। মানে পিটা হচ্ছে স্থির, আমি এটা ধরে নিলাম। তাহলে মোট আয় রেখাটা কেমন হয় দেখা যায়। দেখ, আমি প্রথমেই ধরে নিলাম, অনুমান করে নিচ্ছি, দাম বা পি সেটা স্থির। ঠিক আছে? তাহলে টিআর ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ হয়েছে। তাহলে এই কিউ এর যে ওঠানামা, সেই কিউ এর ওঠানামাটা ওপরে টি এর ওঠানামাটা নির্ভর করবে। মানে কিউ যত বাড়বে, উৎপাদন যত বাড়বে, আমার টিআরটা তত বাড়বে। বুঝতে পারছি? উৎপাদন যত বাড়বে টিআরটা তত বাড়বে। আচ্ছা, আমি একটা জিনিস তোদেরকে দেখিয়ে দিই। তার আগে ধর আমার একটা সমীকরণ আছে, y is equal to 5x, y is equal to 5x। এই সমীকরণটাকে যদি আমি গ্রাফ করি কিরকম দেখতে হবে কেউ বলতে পারবি? y is equal to 5x, x যদি 0 হয় y 0, x যদি 1 হয় y 5, x যদি 2 হয় y 10, এটসেট্রা, এরকম চলবে, তাই তো? তাহলে গ্রাফটা যদি করি কিরকম দেখতে হবে? এদিকে y, এদিকে x, আমি ধরেছি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমি চোখের আন্দাজে করছি, তাহলে 0 হলে 0, ঠিক আছে? 1 হলে 5, 1 হলে 1 2 3 4 5, তারপরে 2 হলে 10, তাহলে আমি কিরকম পাচ্ছি? একটা সরলরেখা পাচ্ছি না? এরকম টাইপের একটা সরলরেখা পাচ্ছি তো, যে সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দুকে আমি একটা সরলরেখা পাচ্ছি। এবার এই সমীকরণটার দিকে তাকা। এই সমীকরণটার বৈশিষ্ট্য হচ্ছে y একটা চলরাশি আছে যেটাকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলেছিলাম তোদেরকে যখন পড়িয়েছিলাম, বা কি বলে নির্ভরশীল চলরাশি। সেই চলরাশিটা সমান 5 ইন্টু এক্স, 5 একটা ধ্রুবক ইন্টু স্বাধীন চলরাশি, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানেও দেখ বিষয়টা তাই, সমীকরণটা একই রকম দেখতে, যেহেতু টিটা স্থির, টিটা যেহেতু অপরিবর্তনশীল, তাহলে টিআর মানে ওখানকার ওয়াই,
কিউ মানে ওখানকার এক্স, ঠিক আছে? তাহলে পিআর ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক ইনটু কিউ। তাহলে এই রেখাটা কিরকম হবে? একটা সরল রেখা হবে যেটা মূলবিন্দুগামী। তাহলে এটা হবে ঠিক, ঠিক আছে তো? ক্লিয়ার? কোনখানটা বুঝতে পারলি না বল? ওই সরলরেখাটা গ্রাফ করলি, গ্রাফ করে কি পেলাম? ওই y is equal to 5x, ওটা যদি আমি গ্রাফ করি তাহলে আমি কি পাবো? মূল বিন্দুগামী সরলরেখা পাবো। তাহলে ওই যে সমীকরণটার বৈশিষ্ট্যটা কি? সমীকরণের বৈশিষ্ট্যটা হচ্ছে ওখানে পরাধীন চলরাশি যেটা আছে সেটা সমান একটা ধ্রুবক ইনটু স্বাধীন চলরাশি। তাহলে সমীকরণকে যদি এরকম দেখতে হয় যে পরাধীন চলরাশি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইনটু স্বাধীন চলরাশি, ঠিক আছে? তাহলে সেটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এখানে এই সমীকরণটা দিয়ে থাক টিআর ইজ ইকুয়াল টু পি ইনটু কিউ, ঠিক আছে? ওখানে যেটা ওয়াই এখানে সেটা টিআর, ঠিক আছে? ওখানে ওয়াই মানে এখানে টিআর, আর ওখানে এক্স মানে এখানকার কিউ। টিটা স্থির বা ধ্রুবক, রাইট? তার মানে এই যে সমীকরণটাকে ওই রকম দেখতে y ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক ইনটু x বা tr ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক ইনটু x। তাহলে এই রাশি এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। tr রেখাটা এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা লিখেছি। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, তাহলে এটা হচ্ছে আমার tr রেখার আকৃতি পেয়ে গেলাম, ঠিক আছে তো? মুছে দিই। এবার আসছি এআর রেখার আকৃতি বা গড় আয় রেখার আকৃতি। ভীষণ সহজ এটা, গড় আয় রেখার আকৃতি। গড় আয় মানে কি? সেটার মানে কি? সেটার মানে আমি দেখেছিলাম টিআর বাই কিউ, দ্যাট মিন্স পি মানে একটা, পিটা আমি এখানে ধরে নিয়েছি ধ্রুবক, মানে পিটার তো কোনো পরিবর্তন হচ্ছে না, দামের পরিবর্তন হচ্ছে না, টিপিটা অপরিবর্তনশীল। তার মানে কিউ এর সঙ্গে পি এর কোনো সম্পর্ক নেই। কিউ যাই হোক না কেন পিটা একটা স্থির একটা জায়গাতেই থাকবে। সেটা কিরকম হবে তাহলে? তাহলে এদিকে যদি আমি পি সমান এআর করি আর এদিকে যদি উৎপাদন মাপি, তাহলে উৎপাদন শূন্য হলেও একটা কিছু দাম আছে। ধরা যাক উৎপাদন শূন্য হলে এইটা হচ্ছে বাজারের দাম, ঠিক আছে? ওই ফার্মটা এমন একটা বাজারে জিনিসটা বিক্রি করছে যেখানে প্রচুর ফার্ম একই জিনিস উৎপাদন করছে। যদি এরকম একটা সিচুয়েশন ধরে নিই, আমরা এরকম বাজার পরে পড়ব যে এমন একটা বাজারে ফার্মটা জিনিস বিক্রি করছে, উৎপাদন প্রতিষ্ঠান জিনিসটাকে বিক্রি করছে যেখানে আরও অসংখ্য ফার্ম আছে। তাহলে ওই ফার্মের উৎপাদন যদি শূন্য হয়ে যায় তার দামের উপর তার কোনো প্রভাব পড়ছে না, ধরে নিচ্ছি। তাহলে উৎপাদন যখন শূন্য তখনও তার একটা বাজার দাম ছিল, হয়েছে? উৎপাদন যখন বাড়তে আরম্ভ করলো বাজার দাম একই, আরো বাড়লো বাজার দাম একই। তাহলে বাজার দাম রেখাটা কি হবে? একটা অনুভূমিক সরলরেখা হবে, তাই তো? তাহলে বাজার দামটাই তো গড় আয়। তাহলে এই যে বাজার দাম রেখাটা সেটাই হচ্ছে ফার্মের গড় আয় রেখা, ঠিক আছে? ঠিক আছে, এটা আরেকভাবে দেখা যায়। সেটা হচ্ছে আসলে এই যে টিআর রেখাটা আমি এঁকেছিলাম, এআরটা হচ্ছে টিআর রেখার ঢাল। এআরটা হচ্ছে কি? টিআর রেখার ঢাল। তাহলে টিআরটা যদি একটা সরল রেখা হয় তার ঢালটা কি ধ্রুবক? সরল রেখার ঢাল তো পরিবর্তন হয় না, সেই জন্যই তো ওটা সরল রেখা। ওর এই বিন্দুতেও যা ঢাল এই বিন্দুতেও তাই ঢাল। যদি এটা এরকম ভাবে কার্ভ হতো ঢালটা চেঞ্জ হতে হতে যেত, এইখানে একরকম ঢাল হতো, এইখানে একরকম ঢাল হতো, সেটা আলাদা। কিন্তু এইখানে ঢালটা তো একই এবং সেই ঢালটা হচ্ছে দ্রব্যের দাম। তাহলে কিউ যাই হোক না কেন যেহেতু এর ঢালটা সমান একই, তাহলে সেটা একটা অনুভূমিক সরলরেখা হবে। তাহলে এটা হচ্ছে আমার টিআর সরলরেখা, ঠিক
ঠিক আছে, তাহলে টিআর সরলরেখাটা যদি পিটা, আমি বারবার কিন্তু বলছি এইগুলো সবই একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, পিটা অপরিবর্তিত আছে, পি এর চেঞ্জ হচ্ছে না, বুঝছে, পি এর চেঞ্জ হচ্ছে না, সেই যদি তাই হয় তাহলে টিআর রেখাটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে এবং এআর রেখা বা দাম রেখাটা হবে একটা অনুভূমিক সরলরেখা। হয়েছে, বুঝবো? তারপরে আসছে প্রান্তিক আয় রেখা কেমন হয়, প্রান্তিক আয় রেখা এমআর, যেটা নাকি ডেল্টা টিআর বাই ডেল্টা ইউ, ঠিক আছে, হয়েছে? তো এর আগের দিনের একটা পড়া কাজে লাগবে, আগের দিনের পড়া মানে আগের দিন তার আগের দিন একটা পড়া কাজে লাগবে, যেখানে আমি দেখিয়েছিলাম, বল কি বলি বল, ডেল্টা একটা সম্পর্ককে দেখিয়েছিলাম, ডেল্টা ইউ ইন্টু ভি ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ডেল্টা ভি প্লাস ভি ইন্টু ডেল্টা ইউ। হ্যাঁ, যখন আমি করেছিলাম তখন এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত সম্পর্ক, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, এটা অঙ্ক, এটা ইকোনমিক্স না, এটা অঙ্ক, এটা আমি দেখিয়েছিলাম যে কী করে হয়। ডেল্টা মনে আছে তো, আগের ভিডিওটাতে পরিষ্কার লেখা আছে, এই যে একটা আয়তক্ষেত্র এঁকেছিলাম, যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা হচ্ছে ইউ, প্রস্থটা হচ্ছে ভি, এটাকে আমি ডেল্টা ইউ পরিমাণ বাড়ালাম, এইটাকে ডেল্টা ভি পরিমাণ বাড়ালাম, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বাড়লো, তার ক্ষেত্রফল মানে এর ক্ষেত্রফলটা আগে কত ছিল, ইউ ইন্টু ভি, তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটুকু, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো কতটুকু, সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রটা, ঠিক আছে, প্লাস এই আয়তক্ষেত্রটা প্লাস এই আয়তক্ষেত্রটা, কতটুকুই বেড়েছে তো। এখন এই আয়তক্ষেত্রটা যেহেতু খুব ছোট, এই যে এই আয়তক্ষেত্রটা আমি বলেছিলাম যেহেতু খুব ছোট, সেই জন্য এটাকে অগ্রাহ্য করছি, এটাকে আমি নিচ্ছি না, তাহলে আমার কতটুকু বাড়লো, ডেল্টা ইউ ইন্টু ভি, আর এইটা বেড়েছে হচ্ছে ডেল্টা ভি ইন্টু ইউ, তাহলে ডেল্টা ইউ ইন্টু ভি হচ্ছে ইউ ইন্টু ডেল্টা ভি প্লাস ভি ইন্টু ডেল্টা ইউ। এটা আমি আগের দিন ভিডিওটা দেখবি এটা করে দেওয়া আছে, কিভাবে হচ্ছে এটা করে দেওয়া আছে। আমি এই ধর্মটাকে কিন্তু এখানেও কাজে লাগাবো, কিরকম করে দেখা যাক, আমি আর করছি না এটাকে প্রমাণ, আগের দিনের ভিডিওটা আরেকবার দেখে নিন। তো mr is equal to delta tr, right? তো delta tr মানে p into q by delta q, right? tr মানে কি, tr মানে p into q আমি জানি, তাহলে pr এর জায়গায় p into q বসালাম, তাহলে delta p into q এটার মানে কি, ডেল্টা পি ইন্টু কিউ এটার মানে কি, ওই ফর্মুলাটা বা ওই সূত্রটা থেকে পি ইন্টু ডেল্টা কিউ প্লাস কিউ ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা কিউ, রাইট? ওই যে ডেল্টা ইউ ইন্টু ভি, ওইখানে পি ইন্টু কিউ ভাগ, তাহলে পি ইন্টু ডেল্টা কিউ প্লাস কিউ ইন্টু ডেল্টা পি হয়েছে। ডেল্টা কিউটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এটা হচ্ছে উৎপাদনের পরিবর্তন, হচ্ছে পরিবর্তন উৎপাদনের হচ্ছে, আমি ধরে নিয়েছি, কিন্তু যে জিনিসটার পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে বাজারের দাম, তাই তো। তাহলে অনুমান অনুযায়ী আমরা ধরে নিয়েছি, অনুমান অনুযায়ী, অনুমান মানে অ্যাজাম্পশন, অনুযায়ী ডেল্টা পি ইজ ইকুয়াল টু 0, দামের পরিবর্তন যদি না হয় তাহলে ডেল্টা পিটা শূন্য, শূন্য মানে এই টার্মটা কি হলো, শূন্য হয়ে গেল, তার মানে আমি কি পাচ্ছি, mr is equal to e into delta q by delta q, right? হয়েছে?
তাহলে ডেল্টা কিউটা কেটে গেল, হোয়াট ইউ উইল গেট পি। একটা মজা দেখছি, মজাটা কি? আমি আগে দেখেছিলাম এ আর সমান পি, রাইট? এখন দেখলাম এম আর সমান পি, রাইট? তাহলে আমি বলতে পারি যদি পি অপরিবর্তনশীল হয়, তবে পি সমান এ আর সমান এম আর। দিস ইজ ভেরি ক্রুশিয়াল, দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল রেজাল্ট। যদি পিটা অপরিবর্তনশীল হয়, পি এর যদি কোনো দামের যদি কোনো পরিবর্তন না হয়, বা আমি যেমন ধরে নিয়েছি যে এমন একটা উৎপাদন প্রতিষ্ঠান, যে উৎপাদন প্রতিষ্ঠান এমন একটা বাজারে তাদের উৎপাদনটাকে বিক্রি করে, যে বাজারের দামের ওপরে উৎপাদন প্রতিষ্ঠানের কোনো হাত নেই, তারা দামটাকে অপরিবর্তনশীল ধরে নেয়, তাহলে সেই রকম কোনো ক্ষেত্রে যদি পি অপরিবর্তনশীল হয়, দ্রব্যের দামের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ফার্মের গড় আয় এবং তার প্রান্তিক আয় দুটোই ফার্মের দামের সঙ্গে সমান হবে। ঠিক আছে? এখন আমাদের দাম রেখাটা কেমন দেখতে ছিল? অনুভূমিক সরল রেখা। তাহলে আমি যদি এই অক্ষ বরাবর পি এ আর এম আর মাপি, এই অক্ষ বরাবর যদি উৎপাদন মাপি, তাহলে এই যে দাম রেখাটা, সেই দাম রেখাটাই হচ্ছে এ আর রেখা, সেটাই হচ্ছে এম আর রেখা। যদি এটা কিন্তু একমাত্র, আমি বারবার বলছি, এটা তখনই হবে যদি দামটা অপরিবর্তনশীল হয়। ঠিক আছে? যদি দামটা অপরিবর্তনশীল হয়, তাহলেই কিন্তু এই ঘটনাটি ঘটবে। ওকে? হয়েছে? আর দুটো জিনিস জাস্ট স্টেট করবো, জাস্ট বলে দিয়ে বেরিয়ে যাবো, তার প্রমাণ দুটো তোদের নেই, মানে পরীক্ষাতেও আসে না, আর তোদের পরীক্ষা মানে প্রমাণটা তোদের সিলেবাসেও নেই। যদি দামটা, তোদের মধ্যে প্রশ্ন আসতে পারে, দাম যদি অপরিবর্তনশীল না হয়, কিন্তু এটা রেজাল্টটা কাজে লাগে, দাম যদি অপরিবর্তনশীল না হয় তাহলে কি হবে? ঠিক আছে? দামটা ফার্মের কাছে অপরিবর্তনশীল হয়, দামেরও পরিবর্তন হচ্ছে, তাহলে এআর রেখা যেটা, এদিকে এআর এমআরকে মাপছে, তাহলে এআর রেখাটা এইরকম হবে, এবং এমআর রেখাটা সবসময় এআর রেখার তলায় থাকবে। এটা দাম বা পি যদি স্থির না হয়, তাহলে এই ঘটনা ঘটবে। বুঝতে পারলাম? এআর রেখাটা এরকম দেখতে হবে, এবং এমআর রেখাটা এআর রেখার তলায় থাকে। ঠিক আছে? এখানে যদি আবার এই এআর রেখাটা সরল রেখা হয়ে যায়, আমি এগুলো বলছি তার কারণ এগুলো প্রত্যেকটা পরবর্তীকালে কাজে লাগবে। এআর রেখাটা যদি সরল রেখা হয়, এআর রেখাটা একটা সরল রেখা, এটা স্পেশাল কেস। কিন্তু আমরা যখন বাজার করব, সেখানে আমরা যখন একচেটিয়া বাজার করব, তখন আমাদের এআর রেখাগুলোকে আঁকার সময় আমরা আলোচনার সুবিধার জন্য সরল রেখা করে এঁকে নেব। ঠিক আছে? এক্ষেত্রেও এমআর রেখাটা এআরের তলায় থাকে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? কিন্তু এই এআর রেখা থেকে উল্লম্ব অক্ষের উপর যদি আমি একটা লম্ব টানি, যে কোনো বিন্দু থেকে, এআর রেখার যে কোনো বিন্দু থেকে, এআর রেখার উপরে যে কোনো বিন্দু
লম্বটার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু দিয়ে এমআর রেখাটা যাবে। এটা অঙ্ক করে প্রমাণ করা যায়, ঠিক আছে? কিন্তু ওই ক্যালকুলাসটা বাদে ওটা একটা সমস্যা হয় তোদের অঙ্কটাকে শেখানোর ক্ষেত্রে। শুধু রেজাল্টটাকে তোদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? যখন আমরা ছবিগুলো আঁকবো তখন এই ছবি আঁকার সময় স্কেল দিয়ে নিচে এটা কি বললাম, এয়ার রেখার যদি দাম অপরিবর্তনশীল মানে পরিবর্তনশীল যদি হয় দাম, তাহলে এবং এয়ারটা যদি একটা সরল রেখা হয়, তাহলে এয়ার রেখার যে কোনো বিন্দু থেকে উল্লম্ব অক্ষের উপর যদি একটা লম্ব টানে, সেই লম্বটার মধ্যবিন্দু দিয়ে এমআর রেখাটা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? মোটামুটি ফার্মের আয় যতটুকু আমাদের লাগবে, ডিপোজিট ক্লাস বন্ধ থাকার জন্য খুব ডিটেলে পড়ানোর স্কোপ আমাদের চলে গেছে। তো মোটামুটি ফার্মের আয় যতটুকু আমাদের লাগবে সেটা আমরা করলাম, ঠিক আছে? এর পরের দিনকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে দাম নির্ধারিত হচ্ছে, কীভাবে সেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য একটা ফার্ম কী করে তার ভারসাম্য অবস্থায় পৌঁছচ্ছে, মানে ভারসাম্য অবস্থা মানে মুনাফা সর্বোচ্চ পারিজের মধ্যে কীভাবে পৌঁছচ্ছে, কীভাবে কখন সেই ভারসাম্যের বিভিন্ন অবস্থা কী, সেইগুলো আমি কালকে নয়, কবে হচ্ছে তোদের আবার ক্লাস পরশু দিন থেকে শুরু করবো, ঠিক আছে?